আজকে তোমাদের একটা গল্প বলবো, নুনের গল্প। তোমরা হয়তো ভাবছো যে নুনের আবার কোনো গল্প হয় নাকি, রান্নাঘরে থাকে, রান্নার কাজেই লাগে। আমিও তোমাদের সঙ্গে একমত। এমনকি এটাও বলতে পারি যে যখন আমরা গ্রসারিতে যাই, মুদিখানার দোকানে, তখন সবচেয়ে আমাদের যে লিস্টে সবচেয়ে অবহেলিত থাকে এই নুন নামক বস্তুটাই। কিন্তু আধুনিক যুগের একজন কবি জয় গোস্বামী যখন এই নুনকে নিয়েই কোনো কবিতা লেখেন, তখন নিশ্চয়ই একটা গল্প তৈরি হয় বই কি। কি গল্প সেটা? তার আগে এসো একবার কবিতাটা আমরা পড়ে নি চট করে। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে? আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দি গঞ্জিকাতে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। কিন্তু পুতব কোথায়? ফুল কি হবেই তাতে? সে অনেক পরের কথা, টান দি গঞ্জিকাতে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়? হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। করি তো কার তাতে কি? আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এমন একটা পরিবারের কথা বলা হচ্ছে যারা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ। বিত্ত মানে সম্পদ। সেই সম্পদের দিক থেকে সমাজে 3 শ্রেণীর মানুষ রয়েছেন। উচ্চবিত্ত মানে বড় লোক, মধ্যবিত্ত যারা বড় লোকও নন, গরিব লোকও নন, আর রয়েছে নিম্নবিত্ত শ্রেণীর মানুষ যারা খুব গরিব মানুষ। তো এই একটা পরিবারের কথা বলা হচ্ছে যারা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, খুব গরিব মানুষ। সেই পরিবারের সদস্য বলতে রয়েছেন বাবা এবং ছেলে। সেই তারাই কথক হিসেবে এখানে তাদের কথা আমাদের কাছে প্রকাশ করছে। তারা বলছে যে তারা অল্পে খুশি, কারণ তাদের জীবনে দারিদ্র, অভাব, যন্ত্রণা কোনোদিন মেটবার নয়। কিন্তু তা নিয়ে তারা এখন আর দুঃখ করে না, কারণ তারা জানে যে দুঃখ করলেও এমন কেউ নেই যে তাদের অপ্রাপ্তির ঝুলিটা ভরে দিয়ে যাবে। সেজন্য যা আছে, যে সামান্যটুকু সম্বল আছে, তাই নিয়েই তারা খুশি থাকতে, তার সঙ্গেই আপোষ করে নিতে তারা শিখে গেছে। তাদের দিন চলে সাধারণ মোটা ভাত কাপড়ে, কোনো রকম ভাবে। এই অবস্থাতে অসুখ বিসুখ তো থাকেই মানুষের জীবনে। তাদের জীবনেও যখন অসুখ বিসুখ আসে, তখন অভাবের ওপরে আরো অভাব বেড়ে যায়, কারণ হাতে তো জমানো টাকা পয়সা কিছু নেই। সেই জন্য অসুখ বিসুখ হলে ধার দেনা করতে হয়। ফলে যে অভাব কোনোদিন মেটবার নয়, তার ওপরে আরো অভাবের বোঝা চাপছে। এই অবস্থায় কি হবে, ভবিষ্যতে কি আছে, এই সমস্ত চিন্তা ভুলে থাকতে রাত্রিবেলা তারা বাপ বেটা দুভাই মিলে গঞ্জিকা সেবন করে। গঞ্জিকা মানে গাঁজা। এবার বাপ বেটাকে দুভাই বলা হচ্ছে কেন? কারণ পিতা পুত্রের মধ্যে যে একটা সম্মানজনক সামাজিক দূরত্ব থাকা দরকার, এই অভাবের সংসারে সেই সম্মানজনক সামাজিক দূরত্বটা মুছে গেছে। সেই জন্য পিতা পুত্র দু ভাইয়ের মতোই, পিঠোপিঠি দু ভাইয়ের মতোই একসঙ্গে বসেই গাঁজায় টান দিয়ে তাদের দুঃখ, দারিদ্র, অভাবটাকে ভোলবার চেষ্টা করে। এবার তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন উঠতে পারে যে যারা হয়তো ঠিকমতো দুবেলা খেতেও পায় না, যাদের অভাব নিত্য সঙ্গী, তারা গাঁজা খাবার পয়সাটা কোথায় পাচ্ছে? সেক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে যে খাবার দাবার জোগাড় করতে কিছুটা পয়সা দরকার। একটু ভাত, একটু তরকারি, একটু ডাল, এ সমস্ত কিছু।
সেই পয়সাটুকু এদের কাছে নেই, কিন্তু সামান্য একটু গাঁজা, যেটা অনেকটা নেশা চড়িয়ে দেয়, যে নেশা চড়লে অভাবটাকে ভুলে থাকা যায়, সেইটুকু পয়সা এদের কাছে যখন জমে তখন সেটাই দিয়েই তারা গাঁজার নেশায় আসক্ত হয়ে পড়ে, একমাত্র এই অভাবের যন্ত্রণাটাকে ভোলবার জন্য। এরা এতটাই গরিব যে প্রত্যেক দিন এরা বাজার করতে পারে না, সম্ভব হয় না, সেটা সাধ্যে কুলোয় না। কিন্তু হ্যাঁ, যেদিন হাতে একটু বেশি পয়সা চলে আসে সেদিন তারা মনের স্বাদ আহ্লাদ মিটিয়ে মাত্রা ছাড়া বাজার করে। আর যখন বাজার করে বাড়িতে ফেরে তখন যদি দেখে যে ফুল গাছে চারা বিক্রি হচ্ছে, তখন সাথ করে একটা গোলাপ ফুলের চারাও কিনে আনে। এরা গরিব হতে পারে, কিন্তু এদের মনের শখ আহ্লাদ এগুলো তো মারা যায়নি, এখনো বেঁচে আছে। তাই সেই মনের মধ্যে পুষে রাখা সামান্য শখ, সেটাকে পূরণ করতেই এরা গোলাপ চারা কিনে আনে। কিন্তু যেখানে ওরা থাকে খুব সাধারণ ছোট্ট ঘরে, ধরে নাও স্ল্যাম এরিয়া, বস্তির কোনো ঘরে, যেখানে তারাই হয়তো কোনো মতে মাথা গুঁজে পড়ে রয়েছে, সেখানে এই যে গোলাপ চারা কিনে আনলো, সেই গোলাপ চারা কোথায় পুঁতবে বা সেই গোলাপ চারাটাকে যত্ন করে বড় করবার জন্য যে টাকা পয়সার দরকার সেটা আছে কিনা, তাতে ফুল হবে কিনা, এই সমস্ত কিছু নিয়ে তারা ভাবিতই নয়, কারণ তাদের মধ্যে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, আছে কেবল মুহূর্তের স্বপ্ন পূরণ। সেই জন্যই আমি বললাম যে যখন হাতে একটু বেশি টাকা পয়সা আসে তখন সেই বাড়তি টাকাটাকে জমিয়ে রাখা এদের স্বভাবে নেই। টাকা এলো, আবার পরে কবে টাকা পাবো তার নেই ঠিক, সুতরাং যা এলো খরচা করে ফেলো, মনের স্বাদটা তো মিটুক এখনকার মতো। সেই জন্যে এরা মাত্রা ছাড়া বাজার করে কোনো দিন, আর বাড়িতে ফেরবার পথে এরা গোলাপ ফুলের চারাও কিনে আনে। কোথায় পুঁতবে, তাতে ফুল হবে কিনা সে সমস্ত পরে দেখা যাবে। এবার এই যে আর একটা চিন্তা যোগ হলো এর সঙ্গে, সেই চিন্তাটাকে ভোলবার জন্য এরা আবার গাঁজার নেশাতেই আসক্ত হচ্ছে। এরা এতেই খুশি, কারণ এর থেকে বেশি আর কে চায়, চাইলেই বা দিচ্ছে তাকে। কাজে এইরকম ভাবেই হাসি কান্না, সুখ দুঃখ, আনন্দ বেদনা, এই সমস্ত কিছুকে সঙ্গী করে কোনো মতে ঘষতে এদের দিন চলে। কিন্তু এক একটা সময় এমন আসে যখন দিন চলতে চায় না, সত্যি দিন চলতে চায় না, কারণ সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর যখন তারা তাদের ন্যায্য পাওনাটুকুও পায় না, মাথা গরম হয়ে যায় এমনিতেই। মাঝ দুপুরে বাড়ি ফিরে তারা দেখে যে পাতে পড়ে রয়েছে শুকিয়ে যাওয়া ঠান্ডা করকরে ভাত। গরম ভাত খাবার সৌভাগ্য এদের হয় না, কিন্তু সেই ঠান্ডা শুকিয়ে যাওয়া করকরে ভাত কি দিয়ে খাবে? পঞ্চব্যঞ্জন সাজিয়ে রাখেনি কেউ এদের জন্য। সামান্য একটু নুন, সেটা দিয়েও ভাতটা খাওয়া যেতে পারে, কিন্তু যখন দেখে সেই শুকিয়ে যাওয়া ঠান্ডা ভাতের পাশে একটু নুনও নেই, তখন তাদের রাগ আর তারা সামলাতে পারে না। বাঁধ ভেঙে চৌচির হয়ে যায়, তাদের মাথায় রাগ চড়ে যায়। তারাও রাগের মাথায় চড়ে, প্রাণপণে চেষ্টা করে সেই রাগটাকে নিয়ন্ত্রণে রাখতে। সেই মাঝ রাত্রিরে বাপ বেটা দু ভাইয়ের মতো চিৎকার চেঁচামেচি করে সারা পাড়া জাগিয়ে তোলে। সারা পাড়া, যেখানে সবাই নিশ্চিন্তে খেয়ে দে সুখের নিদ্রা যাপন করছে, এই সামান্য লোকগুলোর চিৎকার চেঁচামেচিতে এদের সেই সুখের ঘুমটা ভেঙে যায়। এদের বক্তব্য হচ্ছে, আমরা রাগের মাথায় চিৎকার চেঁচামেচি ঝগড়া করছি, তাতে সারা পাড়ার ঘুম ভেঙে যাচ্ছে, তাতে আমাদের কি? কারণ আমাদের নিয়ে যখন কেউ ভাবিত নয়, আমরাও কাউকে নিয়ে ভাবিত নই। এই রকম অবস্থায় এই সামান্য লোকগুলোর সমাজ
যাদেরকে সামান্য লোক বলে, একেবারে ছোট লোক বলে, সমাজের নিম্ন শ্রেণীর লোক বলে দেগে দিয়েছে, তাদের দাবি সরকারের কাছে বলো, শাসক গোষ্ঠীর কাছে বলো, বা সমাজের উচ্চবিত্তদের কাছে বলো, সবার কাছে এদের একটাই দাবি, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। তাহলে লবণ বা নুন এখানে আর শুধুমাত্র নুন হয়ে থাকছে না। একটু ভাবো তো, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে আমরা যখন বাজার করতে যাই, মুদিখানায় যাই, তখন আমাদের লিস্টে নুনের কথাটা আমরা রাখতে ভুলেই যাই। কিন্তু নুন এমন একটা এসেনশিয়াল পার্ট আমাদের রান্নার, যে নুনের পরিমাণের এদিক সেদিক হলে রান্নাটাই কিন্তু পুরো বরবাদ হয়ে যাবে। নুন যদি পরিমাণ মতো থাকে তাহলে রান্নার স্বাদ অপূর্ব। নুন দিতে ভুলে গেলে আগো খাওয়া যায়, নুনই তো নেই, বিস্বাদ। নুন যদি বেশি পড়ে যায়, ই বাবা, নুনে পুড়ে গেছে রান্নাটা। সুতরাং নুন হতে পারে খুব সামান্য জিনিস, কিন্তু নুন রান্নার অপরিহার্য একটা উপাদান। তেমনি বেঁচে থাকবার অপরিহার্য উপাদান কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। সেটারই দাবি জানাচ্ছে এই নিম্নবিত্ত শ্রেণীর মানুষ সমাজের উচ্চবিত্ত তথা শাসক গোষ্ঠীর হাতে, যাদের হাতে ক্ষমতা আছে, যে আমাদের শুকনো ভাতে অন্তত নুনের ব্যবস্থাটুকু তোমরা করবে। নুন অন্ন, বস্ত্র, বাসস্থানের প্রতীক হয়ে আসছে। এটাই তাহলে সেই নুনের গল্প। কেমন? এবার যদি আমরা এটাকে একটু স্কেচ আকারে করে নিই, তাহলে দেখবে তোমাদের আর কোনো অসুবিধে হচ্ছে না। কিরকম? আমি যেগুলো পড়ালাম সেই জিনিসটাকে একটু দেখো। এখানে আমি যেটা বললাম সেটা হচ্ছে আমরা অর্থাৎ নিম্নবিত্ত মানুষ। কেমন? তারা অল্পে খুশি, কারণ জানে যে বেশি চাইলে কেউ তাদের সেই অভাবের ঝুলিটাকে পূরণ করে দেবে না। এবার এই অভাব, দারিদ্র, দুঃখ এইগুলোকে ভোলবার জন্য এরা গঞ্জিকা সেবন করে, গাঁজার নেশায় আসক্ত হয়ে পড়ে। এবার এদেরই সমাজের শাসক গোষ্ঠীর কাছে দাবিটা কিসের? সেটা হচ্ছে লবণ। কাদের কাছে এই দাবি? সমাজের উচ্চবিত্ত তথা শাসকদের কাছে এই দাবি। এই তাহলে আমাদের পুরো সার্কেলটা কমপ্লিট হয়ে গেল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সমাজে নিম্নবিত্ত, এরা অল্পে খুশি, দুঃখ ভোলবার জন্য গঞ্জিকা সেবন, যখন দিন চলে না, রাত দুপুরে কাজ ছেড়ে বাড়িতে ফিরে যখন দেখে ঠান্ডা শুকনো ভাতের পাশে নুনটুকুও নেই, তখন তারা চিৎকার চেঁচামেচি করে পাড়া মাথায় করে এবং সমাজের শাসক তাদের কাছে দাবি করে যেন শুকনো ভাতে লবণের ব্যবস্থা হয়, অর্থাৎ বেঁচে থাকবার জন্য যেটা দরকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, সেইটুকুর ব্যবস্থা যেন সমাজ তাদের জন্য করে। এটাই হচ্ছে সামান্য নুনের অসামান্য গল্প। এবার যারা ক্লাস 11-এর সেমিস্টার 2-এর আমার ছাত্রছাত্রীরা রয়েছে, তাদেরকে আমি বলবো যে আমার বোঝানো হয়ে গেল, এরপরে কবিতাটা একবার শুধু পড়ো, দেখবে খুব সহজ লাগবে, এরপরে কোনো অসুবিধাই হবে না বুঝতে। শুধু ভালো করে ভিডিওটা একবার দেখো, আর যদি কোনো অসুবিধা হয় আমি আছি, কমেন্টে আমাকে জানিও। কেমন? থ্যাংক ইউ এভরিবডি।